আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 29 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। যেহেতু অনুষ্ঠান ছিল, রিক্সা পাওয়াটা খুব টাফ ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এক প্রকার রাগ হয়ে হাঁটা ধরেছিল রিম। রাস্তায় দু একটা মানুষ শুধু চলাচল করছিল, কিন্তু এখন তাও নেই। নির্ঝর ব্যাপারটা বুঝতে পেরে চট করে রিমের হাত ছেড়ে দিয়েছিল। এখন অপরাধী মনে হচ্ছে। কিছু বলতে যাবে সেই মুহূর্তে নিজের গালে কষিয়ে একটা শক্ত হাতের থাপ্পড় লাগালো, যেন কোনো সিংহের থাবার তুলনায় কম কিছু নয়। নির্ঝর পড়তে পড়তে নিজেকে সামলে নিল। গালে হাত রেখে সোজা হতেই সামনে দেখতে পেল সেই দিনের সেই স্যারকে। তারপর বলল, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম, রাস্তাঘাটে কোনো মেয়েকে যেন উত্ত্যক্ত করতে না দেখি। নির্ঝর বলল, সরি স্যার, আসলে। স্যার বলল, তোমার থেকে আরো একটা কথাও শুনতে চাই না। এক্ষুনি চোখের সামনে থেকে চলে যাও, নয়তো আইনের স্টেপ নিতে বাধ্য হব। নির্ঝর অপরাধী হয়ে চলে গেল সেখান থেকে। ফাহিম সামনে এসে দেখলো ওই মেয়েটাই। তারপর বলল, আর ইউ ওকে? রিম মাথা নিচু করে আছে, চোখের পানি টুপ টুপ করছে পিছের উপর। নিজের দিকে তাকিয়ে তাকিয়ে ফাহিম চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। সে যদি আরেকটু লেট করতো তাহলে হয়তো অন্য কিছু হয়ে যেত। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হাতের কুট রিমের গায়ে জড়িয়ে দিল। রিম এতক্ষণে মুখ তুলে তাকালো ফাহিমের দিকে। রিমের চোখ মুখ লাল টুকটুকে হয়ে গেছে লজ্জায়। তারপর বলল, শাড়ি ঠিক করে নাও। রিম নিচু মস্তিষ্কে বলল, আমি পারি না। ফাহিম হা করে তাকালো, তারপর বলল, পারো না? তাহলে পড়েছ কি করে? রিম বলল, আম্মু পরিয়ে দিয়েছিল। ফাহিম বুঝলো এই মেয়ের দ্বারা কিচ্ছু হবে না। রিমের হাত থেকে শাড়ি ছিনিয়ে নিয়ে নিজের হাতে নিয়ে কোনো রকম কুচি করে রিমের হাতে দিল। তারপর বলল, গুজে নাও। রিম অবাক হলো, এত সুন্দর করে একটা ছেলে শাড়ির কুচি করতে পারে, আর সে মেয়ে হয়ে একটা শাড়ি পরতে পারে না, কিভাবে সম্ভব? ফাহিম বলল, তোমার বাসা কোথায়? রিম বলল, জি আরো সামনে। ফাহিম বলল, ঠিক আছে গাড়িতে ওঠো, আমি নামিয়ে দিচ্ছি। রিম উঠবে কি উঠবে না ভেবেই চলছে। কোনো অজানা ছেলেকে কি বিশ্বাস করা ঠিক হবে? তারপর বলল, এই মেয়ে এত কি ভাবছো? আমি একজন টিচার, বাচ্চা মেয়ের এত ভাবতে নেই। গাড়িতে ওঠো, আমার বয়স জানো। আমাকে নিয়ে এসব আলতু ফালতু না ভাবলেও চলবে। তুমি আমার কাছে একটা বাচ্চা মেয়ে। আর এদিকে রিম বাড়িতে পৌঁছে নিজের ঘরদোর লাগিয়ে বিছানায় বসে আছে। নির্ঝর এতটা অসভ্যতম করবে তার ভাবনার বাইরে ছিল। যে ঘৃণা তার জন্য সৃষ্টি হয়েছে এই জীবনে আর সেটা মুছবে না। বিছানার চাদর খিচে জড়িয়ে ধরেছে, চোখের পানি শুকিয়ে গেছে গালে। ভাগ্যিস সেই মানুষটা এসেছিল, নয়তো কি হয়ে যেত। ভাবতেই আরো গায়ে কাটা দিয়ে উঠল। ফাহিম গাড়ি বের করে তার বাড়ির সামনে পৌঁছে দিয়েছিল। এর আগেও নির্ঝরকে রিমের সামনে দেখে নির্ঝরকে সাবধান করে দিয়েছিল, কিন্তু আজকের পর থেকে মনে হয় আর সাবধান করবে না। হঠাৎ করে ফাহিমের বলা কথা মনে পড়লো, সে নাকি বাচ্চা মেয়ে। কলেজ পড়ে মেয়ে হয়ে কিভাবে বাচ্চা হয়? তাদের সাথে পরে কত মেয়ের দুইটা করে বাচ্চা হয়ে গেছে, সেখানে তাকে বাচ্চা বলে আখ্যায়িত করা হচ্ছে। নিজের টিচার বলে কি স্টুডেন্টদের বাচ্চা মনে হয়? তারপর বলল, বুইরা কোথাকার, বলেই হাসলো। তার সাথে এমন ঘটনা ঘটলো আর সে এখন হাসতেই ব্যস্ত। হাসির শব্দে রিমের মা দরজা ধাক্কা দিচ্ছে। এই রিম, তোর কি হয়েছে? মুখ গুমরা করে রুমে ঢুকে দরজা বন্ধ করলি, আর এখন এমন পাগলের মতো হাসছিস কেন? হাসি থামিয়ে মায়ের কথার উত্তর দিল, কিছু হয়নি তো মা। রিমের মা বলল, তাড়াতাড়ি আই, খাবার খেতে হবে। রিম বলল, তুমি যাও, আমি আসছি। শাড়ি খোলার জন্য কুচিতে হাত রাখতেই লজ্জা লাগলো। তখন কি সুন্দর কুচি করে দিল ফাহিম। তারপর বলল, আচ্ছা উনি এত সুন্দর শাড়ি পরা কোথা থেকে শিখলেন? উনার বউ আসছে নিশ্চয়ই, তাকেই পরিয়ে দেয় বলে জানে। তবে তার বউ খুব ভাগ্যবতী। বউ শব্দটা বলতেও কিছুটা দ্বিধা লাগলেও জড়ানো কণ্ঠেই বলল। আর এদিকে সারাদিনের জার্নি যেন রাইসা নিষ্প্রাণ হয়ে গেছে। চোখের সামনে 20টা করে বুরকা হেজাব দেখে মাথা ধরেছে। এত বুরকা সে একেবারে দেখেনি। নিজে কোনোদিন শপিং করতে যায়নি, যা এনে দিত সৎমা তাই পরতো। একবার তো এমন এক জামা এনে দিয়েছিল যে পাঞ্জাবিও এর থেকে ভালো মাপের আসে। এতটাই ঢিলা ছিল, রাস্তায় তাকে দেখে কত মানুষ যে হাসাহাসি করেছিল তার ঠিক নেই। সেই যে এক দৌড়ে ঘরে বাড়িতে এসেছিল, পরে শুনতে পারে সৎমা ইচ্ছে করে এমন জামা ওকে দিয়েছিল। বুরকাগুলো হাতে নাড়তে নাড়তে হাসলো। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু বুরকাতে পরে ভিজে গেছে। তাকে মানতেই পারে না, দেখতেই চায় না, অথচ তাকে ভার্সিটির অনুষ্ঠান থেকে নিয়ে মার্কেট করে দিল। গাড়িতে চুপচাপ বসেই ছিল রাইসা, কোনো কথা বলেনি। তেজ গাড়ি থামিয়ে রাইসাকে নামতে বলল। রাইসা তবুও চুপচাপ নেমে দাঁড়ালো, কোনো কথা বলল না। কেন তাকে এখানে এনেছে কিছুই বুঝলো না। তেজ বলল, চলো। রাইসা তেজের পেছন পেছন ধীরগতিতে হাঁটতে লাগলো। তেজের সাথে হাঁটা কি তার শক্তি আছে? রাইসা নিচের দিকে তাকিয়ে হাঁটছিল। কিয়ক্ষণ পর সামনে তাকালো, তেজ নেই। এতক্ষণে কোন দিকে গেছে তার কোনো ঠিক নেই। রাইসা এখন কোন দিকে যাবে, সে হারিয়ে যাবে ভেবে ক্রন্দনরত হলো। তখন নিজের হাতে কারো ছোঁয়া পেলে তাতে তাকাতেই তেজ বলে উঠল, পিঁপড়া তো দূর, কচ্ছপ তোমার থেকে জুড়ে হাঁটতে পারে। রাইসা অসহায় ভঙ্গিতে মাথা নিচু করলো। তেজ রাইসার হাত ধরে হাঁটতে লাগলো। রাইসা একবার নিজের হাতের দিকে তাকালো, তো একবার তেজের হাতের দিকে। এই হাত আগেও তার হাত ধরেছে, কিন্তু শুধুই অবহেলা আর রাগ থেকে। এইবার মনে হলো আঁকড়ে ধরেছে, যাতে হারিয়ে না যায়। সমান মাপে 20টা বুরখা নিয়েছে তেজ। এরপর রাইসাকে গাড়িতে এনে বসিয়ে আবারও ছুটে গেল মার্কেটে। ফিরে আসলো হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। হয়তো তার কিছু ছাড়া পড়েছিল।
বাড়িতে প্রবেশ করে মায়ের সম্মুখীন হলো তেজ আর রাইসা। তারপর বলল, তুমি রাইসাকে নিয়ে কোথায় গিয়েছিলে? তেজ বলল, আমি কোথায় নিয়ে যাব? মাহারিমা নয়ন বলল, মার্জিয়া অনেক আগে এসেছে, ওর কাছে শুনেছি তুমি নাকি ওকে নিয়ে বাড়িতে আসছো, তাহলে এতক্ষণ লাগে বাড়িতে আসতে? তেজ বলল, আমি মার্কেটে গিয়েছিলাম। মাহারিমা নয়ন বলল, তুই একা যেতে পারিস না, ওকে কেন নিয়ে যাবি? তেজ বলল, দরকার ছিল। মাহারিমা নয়ন বলল, কি এমন দরকার যে ওকে নিয়ে যেতে হবে? তেজ বলল, মা এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না, বলেই চলে গেল। মেহেরিমা নয়ন পেছনে ঘুরে ছেলের চলে যাওয়ার পানে তাকালো। এমন একটা বেয়াদব ছেলে তার পেটে ছিল ভাবতেই মাঝে মাঝে কনফিউশনে পড়ে যান। ছেলেটা বাপের 14 গোষ্ঠী আর মায়ের 14 গোষ্ঠী মিলে 28 গোষ্ঠীর কারো মতো হয়নি, একেবারে ভিন্ন গ্রহের একটা প্রাণী। রাইসার দিকে ঘুরে বলল, কোথায় নিয়ে গিয়েছিল? তোমাকে কি কিছু বলেছে? রাইসা বলল, না আম্মু, উনি কিছু বলেননি। মাহারিমা নয়ন বলল, তোমাকে কোনো শপিং এ নিয়ে গিয়েছিল? রাইসা কিছু বলবে তার পূর্বে বাড়িতে ঢুকলো ড্রাইভার, হাতে কয়েকগুলো শপিং ব্যাগ। সেদিকে তাকিয়ে মেহেরিমা নয়ন চক্ষু শুরু করে বলল, এসব কি হাতে? রাইসা বলল, ম্যাডাম এসব তেজ বাবা আনতে বলল, রাইসা মামুনির ঘরে দিয়ে আসি যেন, বলেই চলে গেল উপরের দিকে। মেহেরিমা নয়ন রাইসার দিকে ঘুরতেই রাইসা বলল, এত বোরকা দিয়েছে, আমি বলেছি আমি নিব না, কিন্তু আমার কথা শুনেননি, এত বোরকা দিয়ে আমি কি করব? মাহারিমা নয়ন বলল, কি করবে সেটা তুমিই জানো, তোমার হাজবেন্ড তোমাকে দিয়েছে, এখানে আমি কি বলতে পারি? রাইসার সংকোচ বোধ করলো, হালকা লজ্জাও পেয়েছে শাশুড়ির মুখ থেকে এমন হাজবেন্ড শুনে। মাঝে মাঝে ভাবতেই কষ্ট হয় তার যে বিয়ে হয়ে গেছে। রাইসা লজ্জায় ধীরগতিতে পা ফেলে উপরে চলে গেল। মেহেরিমা নয়ন রাইসার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছেন, সকালে তেজকে যা বলেছিল বোরখা নিয়ে তাই কিনে দিয়েছে। হাজার হোক ছেলে তো তারই, সে যদি না চেনে নিজের ছেলেকে তাহলে কিভাবে হবে? সে যাই হোক, এভাবে যদি তেজকে অন্তত রাইসার দিকে ঠেলে দেওয়া যায়, একটা সুন্দর সংসার গুছিয়ে দেওয়া যায়, এতে কোনো ক্ষতি নেই। তার এই বাদর মুখ ছেলে যদি হাসতে পারে। দরজায় ঠকঠক শব্দ হতে রাইসা চমকে উঠল। দরজা লাগায়নি, মার্জিয়া এসে টোকা দিল। সে জানে দরজা যতই খোলা থাকুক, নক করে যাওয়াটা একটা ভদ্রতা। মার্জিয়াকে দেখেই রাইসা খাট থেকে নেমে আসতে আসতে বলল, আপু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। মার্জিয়া গিয়ে দেখলো প্রতিটা বোরকা এক্সপেন্সিভ আর নিউ নিউ কালেকশন, তবে খুব সিম্পলের মাঝে। মার্জিয়া বলল, আমার ভাইয়ের পছন্দ বলে কথা, জানো আজ পর্যন্ত আমাকে কোনোদিনও একটা ওড়নাও এনে দেয়নি, কিছু চাইলেই টাকা বের করে দেয় আর বলে যা ভালো লাগবে কিনে নিস পছন্দ মতো। রাইসা আর মার্জিয়া অনেকক্ষণ গল্প করলো। রাতে খাবার খেয়ে রাইসা ঘুমোতে গেল। পেছন থেকে তেজ ডাক দিল, মৃগনয়নী। রাইসার পা আটকে গেল। ধীরকণ্ঠে বলল, জি। তেজ বলল, আমার রুমে এসো। রাইসা গেল তেজের সাথে, হাতে একখানা শপিং ব্যাগ ধরিয়ে দিল। রাইসা বলল, এটা কি? তেজ বলল, নিজে খুলে দেখো। রাইসা কৌতূহল নিয়ে খুলে দেখে একটা গাঢ় নীল রঙের কাতান শাড়ি। রাইসা বলল, এটা তো শাড়ি, কিন্তু আমাকে দিচ্ছেন কেন? মিহিকণ্ঠে বলল রাইসা। তেজ ব্যালকনিতে যেতে যেতে বলল, শাড়ি নিশ্চয়ই আমি পরবো না, আর নিজেই তো সকাল সকাল শাড়ি পরেছিলে নাচতে নাচতে, তাহলে আবার এত কোশ্চেন কেন? আমি বারান্দায় আছি, চট করে শাড়ি পরো। রাইসা আক্কেল খেয়ে ব্যাককল হয়ে গেল। সে কবে নাচতে নাচতে পড়েছে? মার্জিয়া নেহা জোর করেছিল বলে পড়তে হয়েছে। আর তাছাড়া এখন কেন শাড়ি পরবে? সে তো শাড়ির শো জানে না, পরবে কিভাবে? মা থাকলে তো ছোটবেলায় পড়াই শেখাই দিত, কিন্তু তার তো মাও নেই। ছোট থেকে শাড়ি পরেনি কোনোদিন, এই আজকে সকালেই পরেছিল, ভালো মতো নিজেকে না দেখতেই খুলতে হয়েছে। যার জন্য খুলতে হলো সেই আবার শাড়ি দিচ্ছে পরার জন্য। আজব মানুষ। তখন তো পরেছিল, তাহলে এখন আবার পড়তে বলার কারণ কি? তারপর বলল, আমি শাড়ি পরতে পারি না। কথাটা কর্ণকুহরে আসতেই হাত দুটো মুঠো হয়ে এলো। তারপর বলল, সকালে তো পড়েছিলেন। রাইসা বলল, আপু পরিয়ে দিয়েছিল। তেজের বোঝা হয়ে গেছে, তাই নিজের ফোন এনে রাইসাকে দিল। তারপর বলল, ভিডিও আছে দেখে দেখে পড়ে নাও। রাইসা বলল, আমি পারবো না। তেজ বলল, চেষ্টা করো, ঠিক পারবে, বলেই বারান্দায় চলে গেল আবারও। আর রাইসা ফোন আর শাড়ি হাতে কেমন একটা পাথর বনে গেল। এটা কেমন ধরনের আবদার বা আদেশ? এই রাতে কে কাকে শাড়ি দিয়ে বলে শাড়ি পরো? নিশ্চয়ই মাথায় গন্ডগোল ছাড়া ভালো মানুষের কাজ হতেই পারে না। রাইসা শাড়ি খুলে এলোমেলো করে কয়েকবার ভিডিও দেখে ট্রাই করলো, কিন্তু একদিকে হলে আরেকদিকে হয় না। বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে, কি যে করবে ভেবে পাচ্ছে না। এর মাঝে আবারও ব্যালকনির দিকে তাকিয়ে দেখছে তেজ আসছে নাকি। তেজ বলল, হয়েছে। তেজের কথায় রাইসা ধরফরিয়ে উঠে শাড়ি চেপে ধরলো। যা পরেছিল তাও খুলে হাতে চলে এসেছে। এই সম্পর্কে তার কোনো অভিজ্ঞতাই নেই। রাইসা বলল, হচ্ছে না কোনো রকমে। তেজ বিরক্তি নিয়ে কপাল চেপে ধরলো, বিড়বিড় করে বলল, আজব মেয়ে তো, একটা শাড়ি পরতে পারছে না। জোরে বলল, ঠিক আছে আমি আসছি। তেজ আসার কথা শুনে রাইসা তাড়াহুড়ো করে শাড়ি নিজের গায়ে সাপের মতো পেঁচিয়ে নিল। তারপর বলল, কি সমস্যা, একটা শাড়ি পরতে পারছো না ভিডিও দেখেও? বলতে বলতে রুমে এসে রাইসাকে এমন দেখে হা হয়ে গেল, মুখ থেকে কথা যেন হারিয়ে গিয়েছে। রাইসা নিজেকে গুটিয়ে দাঁড়ালো, পায়ের উপর পা চেপে ধরে আছে নিচু মস্তকে। তারপর বলল, এটা শাড়ি পরেছ নাকি সাপের মতো পেঁচিয়েছ? ফোনের ভিডিও চালু আছে খাটের উপর, আর রাইসা চেষ্টা করতে করতে ব্যর্থ। তেজ ফোনটা হাতে নিয়ে ভালো মতো কয়েকবার ভিডিও দেখলো। পাশে খাটের উপর রাইসার ওড়না পড়েছিল, সেটাই কয়েক ভাঁজ করে নিজের চোখ বেঁধে নিল। তারপর বলল, দেখি শাড়ি আমার হাতে দাও।
তেজের কথার উপর দিকে তাকিয়ে চক্ষু একেবারে আমের গাছে। এভাবে চোখ বেঁধে রাইসা থেকে শাড়ি চাচ্ছে কেন? তারপর বলল, কি হলো দাও, আমি দেখছি না, ভয় নেই। রাইসা আস্তে আস্তে শাড়ি পেঁচানো থেকে ছাড়িয়ে তেজের হাতে তুলে দিয়ে নিজের শরীরে তার খুলে রাখা কুর্তি জড়িয়ে নিয়েছে ব্লাউজের উপরে। তেজ ভালো করে একেবারে মস্তিষ্ক ধলাই করে লম্বা লম্বা শ্বাস নিয়ে রাইসার হাতে শাড়ি দিয়ে বলল, কোথায় কিভাবে পড়তে হবে। রাইসা সেই মোতাবেক পুতুলের মতো পরে নিল। নিজের দিকে তাকিয়ে নিজেও অবাক হলো, সে পেরেছে, একেবারে পারফেক্ট না হলেও মোটামুটি হয়েছে। তেজ আস্তে করে চোখের বাঁধন খুলল। অনেকক্ষণ যাবৎ চোখ বেঁধে রাখার কারণে ঝাপসা ঝাপসা লাগছে। চোখ দুটি হাত দিয়ে ডলে ডলে হালকা করে তাকালো। উজ্জ্বল সাদা আলোতে তার সামনে দাঁড়িয়ে আছে এক নীল রঙের রাঙানো মৃগনয়নীর নীলঞ্জনা। তেজ প্রথমে যেন কথা ভুলে গেল। বুকের ভেতর ধকধক শব্দটা এখন নিজেই শুনতে পাচ্ছে। এতক্ষণ যাকে নিয়ে বিরক্ত হচ্ছিল, সেই মেয়েটা এখন তার সামনে দাঁড়িয়ে আছে, একেবারে অন্য এক রূপে। গাঢ় নীল কাতান শাড়িটা রাইসার গায়ে পরে যেন আলাদা প্রাণ পেয়েছে। সাদা উজ্জ্বল আলোয় নীল রংটা আরো গভীর হয়ে উঠেছে, ঠিক যেন বর্ষার আকাশে জমে থাকা মেঘের পাকে সন্ধ্যার নরম নীলচে আভা। আঁচলটা কাজ ছুঁয়ে ধীরে ধীরে নেমে এসেছে। কোমরের ভাঁজে নিখুঁতভাবে বসে থাকা প্লিটগুলো তার সরল শরীরটাকে অদ্ভুত এক শোভা দিয়েছে। রাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাজে তার গাল লাল টকটকে লাল, চোখের পাপড়ি কাঁপছে হালকা বাতাসে, দুলে ওঠা কাশফুলের মতো। কানের পাশে কিছু এলোমেলো চুল বেরিয়ে এসে মুখের ধারে লেপ্টে আছে। সেই অগোছালো সৌন্দর্যটাই যেন তাকে আরো সত্যি, আরো কোমল করে তুলেছে। তেজ ধীরে ধীরে এক পা এগোলো। তার চোখে আর সেই আগের কঠোরতা নেই, বরং এক ধরনের বিস্ময় আর অচেনা মুগ্ধতা। গলাটা শুকিয়ে এলো, কথা বলতে গিয়ে থমকে গেল। মৃগনয়নী শব্দটা বলতে বলতে যেন শুকিয়ে এসেছে তার কণ্ঠনালী। রাইসা চোখ তুলে এক মুহূর্ত তাকালো। সেই দৃষ্টিতে ভয় নেই, যেন সে নিজেও বুঝতে পারছে না এই রূপটা তার নিজেরই কিনা। তেজ মনে মনে ভাবলো, এই মেয়েটা এতদিন তার চোখের সামনেই ছিল, অথচ সে এভাবে দেখেনি, শুধু দেখেছে বিরক্তি, অস্বস্তি। আজ প্রথমবার যেন সে দেখলো একটা নিরীহ কোমল অথচ আশ্চর্য রকম সুন্দরী রমণী। তার বুকের ভেতর অদ্ভুত একটা টান অনুভূত হলো। মনে হলো যদি এই মুহূর্তটা থেমে যেত, যদি এই লজ্জায় রাঙা মেয়েটার দিকে এভাবেই চেয়ে থাকতে পারতো সারাক্ষণ। তেজ হালকা গলায় বলল, খারাপ হয়নি। কিন্তু সেই তিনটা শব্দের ভেতর লুকিয়ে ছিল হাজারটা অপ্রকাশিত অনুভূতি। রাইসার ঠোঁটের কোণে লাজুক একটা হাসি ফুটলো। মনে হলো এত কষ্ট, এত অবহেলার পর আজ প্রথমবার কেউ তাকে দেখে সত্যিই মুগ্ধ হয়েছে। ঘরের সাদা আলো, নীল শাড়ির মায়া আর দুজনের মাঝখানে নীরব কাঁপন মিলিয়ে মুহূর্তটা হয়ে রইল অদ্ভুত সুন্দর, ঠিক যেমন নতুন করে শুরু হওয়া কোনো অচেনা প্রণয়ের প্রথম দৃশ্য। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।